সবাইকে এই চ্যানেলে স্বাগত। যে কোনো কম্পিটিটিভ এক্সামে, বিশেষ করে WBCS এক্সামে ইন্ডিয়ান হিস্ট্রি বিশাল ভাস্ট একটা সাবজেক্ট, আর এটাকে কভার করাটাও অনেকের পক্ষে খুবই ডিফিকাল্ট। আমরা চেষ্টা করছি খুব শর্টে এবং খুব কম সময়ের মধ্যেই ইতিহাসের বিভিন্ন টপিক যাতে বুঝে নিতে পারি এবং এক্সাম পার্সপেক্টিভ থেকেও বিভিন্ন কোশ্চেনের আনসার যাতে কভার হয়ে যায়। তো এনশিয়েন্ট হিস্ট্রি বা প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করছিলাম। এর আগের ক্লাসে আমরা গুপ্ত সাম্রাজ্য পর্যন্ত আলোচনা করেছি এবং সেখান থেকে আসা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলোও দেখেছি। আজকের ক্লাসে আমরা বর্ধন বংশ বা পুষ্যভূতি বংশ সম্পর্কে আলোচনা করব, আর ভিডিওর শেষে এই বর্ধন বংশ থেকে আসা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোও দেখে নেব। তো চলো ক্লাসটা শুরু করি। সামন্ত প্রথা চালু হয়েছিল সাতবাহন বংশ থেকে এবং কুষাণরা এই সামন্ত প্রথার ব্যাপক বিস্তার করে এবং এই প্রথা চলতে চলতে গুপ্ত যুগেও এই সামন্ত প্রথার প্রচলন ছিল। গুপ্ত সাম্রাজ্যের সময় স্কন্দগুপ্তের পর এই গুপ্ত বংশ ধীরে ধীরে ভাঙন ধরতে শুরু করে এবং গুপ্ত সাম্রাজ্যের এরিয়া আস্তে আস্তে কমে যায়। তার কারণ হলো স্কন্দগুপ্তের পর তেমন মহান শাসক আর আসেনি, ফলে ওই সময় যে সমস্ত সামন্তরা ছিল তারা আলাদা আলাদা করে তাদের এরিয়া সাইড করে নেয় এবং সেই সমস্ত সামন্তদের ভিতরে একজন সামন্ত ছিলেন পুষ্যভূতি। পুষ্যভূতি ছিলেন এই হরিয়ানার সাইডে এই এরিয়ার একজন সামন্ত। পুষ্যভূতির সময় এই এরিয়ার রাজধানী ছিল থানেশ্বর। হরিয়ানার বর্তমানে এখানে রয়েছে থানেশ্বর। তো পুষ্যভূতির সময় এর রাজধানী ছিল থানেশ্বর। পুষ্যভূতি যেহেতু এখানে সামন্ত হিসাবে শাসন করেছিল, ওই জন্য এই বংশের নাম বলা হয় পুষ্যভূতি বংশ। পুষ্যভূতির পর এই এরিয়ার সিংহাসনে বসে তার পুত্র প্রভাকর বর্ধন। প্রভাকর বর্ধন গুপ্ত সাম্রাজ্যের এরিয়া থেকে এই এলাকাকে আলাদা করে নেয় এবং আলাদা একটি সাম্রাজ্য বলে ঘোষণা করে দেয় আর নিজেকে এই সাম্রাজ্যের রাজা বলে ঘোষণা করে। ফলে এই বংশ বা এই সাম্রাজ্যের নাম হয়ে যায় বর্ধন বংশ বা বর্ধন সাম্রাজ্য। তাহলে এই বর্ধন বংশের রাজধানী ছিল থানেশ্বর। এখন এই প্রভাকর বর্ধনের তিনটি সন্তান ছিল, রাজবর্ধন, হর্ষবর্ধন এবং কন্যা রাজশ্রী। রাজশ্রীর বিবাহ ঠিক হয়েছিল কনৌজের রাজা গ্রহবর্মনের সাথে। এই যে এই এরিয়াতে হলো কনৌজ, এই কনৌজের রাজা ছিলেন গ্রহবর্মন, এখানে হলো তার রাজধানী। তো কনৌজের রাজা ছিল গ্রহবর্মন আর এখানে বর্ধন বংশের রাজা ছিল প্রভাকর বর্ধন। এছাড়া নিচে এখানে একটি জায়গা ছিল মালবা। মালবা রাজা ছিল দেবগুপ্ত। এই দেবগুপ্তের সাথে গ্রহবর্মনের একটা শত্রুতা ছিল। আর বাংলার এই এরিয়াতে গৌড় বংশের শাসন করত শশাঙ্ক। তাহলে কে কে হলো? এখানে প্রভাকর বর্ধন, এখানে গ্রহবর্মন, এখানে দেবগুপ্ত আর এখানে শশাঙ্ক। এবার এদের নিয়ে একটা ঘটনা ঘটে। কি হয়? প্রথমেই এখানকার রাজশ্রীর সাথে গ্রহবর্মনের বিবাহ হয় এবং এই বিবাহের পর দেবগুপ্ত গ্রহবর্মনকে হত্যা করে দেয়। দেবগুপ্ত যখন গ্রহবর্মনকে হত্যা করে দেয় তখন প্রভাকর বর্ধনের জ্যেষ্ঠ পুত্র রাজবর্ধন এসে দেবগুপ্তকে হত্যা করে দেয়। দেবগুপ্তকে যখন হত্যা করে দেয়, দেবগুপ্তের একজন খুব ভালো বন্ধু বা ভালো মিত্র ছিল গৌড় বংশের রাজা শশাঙ্ক। শশাঙ্ক এসে রাজবর্ধনকে হত্যা করে দেয়। এখন রাজবর্ধনকে যেহেতু শশাঙ্ক এসে হত্যা করে দেয়, ফলে হর্ষবর্ধন এসে শশাঙ্ককে হত্যা করে দেয়। কি বললাম আর একবার বলি। এই এরিয়াতে ছিল রাজশ্রী, রাজবর্ধন আর হর্ষবর্ধন। এই কনৌজ এরিয়ার রাজা ছিল গ্রহবর্মন, মালবা এরিয়ার রাজা ছিল দেবগুপ্ত আর বাংলার এই গৌড় বংশের শাসক ছিল শশাঙ্ক। দেবগুপ্তের সাথে গ্রহবর্মনের একটা শত্রুতা ছিল আর দেবগুপ্তের সাথে বাংলার শশাঙ্কের একটা বন্ধুত্ব বা মিত্রতা ছিল। এরপর রাজশ্রীর সাথে গ্রহবর্মনের বিবাহ হয়। রাজশ্রীর সাথে গ্রহবর্মনের বিবাহ হয় এবং এই বিবাহের পর দেবগুপ্ত গিয়ে গ্রহবর্মনকে হত্যা করে দেয়। দেবগুপ্ত গ্রহবর্মনকে হত্যা করে দেয়। তখন এখান থেকে রাজবর্ধন এসে দেবগুপ্তকে হত্যা করে দেয়। ফলে এই মালবা রাজা দেবগুপ্তের মৃত্যু হয়ে যায়। দেবগুপ্তের যখন মৃত্যু হয় তখন বাংলা থেকে তার বন্ধু শশাঙ্ক এসে রাজবর্ধনকে, অর্থাৎ শশাঙ্ক এখানে রাজবর্ধনকে হত্যা করে দেয়। শশাঙ্ক রাজবর্ধনকে হত্যা করলে রাজবর্ধনের ভাই হর্ষবর্ধন এসে শশাঙ্ককে হত্যা করে দেয় এবং শেষমেশ হর্ষবর্ধনের কাছে এই বিরাট এরিয়া চলে আসে। হর্ষবর্ধনের কাছে এই বিরাট একটা সাম্রাজ্য চলে আসে, কনৌজ, মালবা এবং বাংলা। এবার হর্ষবর্ধন সম্পর্কে একটু বলি। হর্ষবর্ধনের জন্ম হয় 590 খ্রিস্টাব্দে এবং তার শাসনকাল ছিল 647 খ্রিস্টাব্দ পর্যন্ত। শশাঙ্ককে হত্যা করার পর হর্ষবর্ধনের কাছে একটা বিরাট সাম্রাজ্য চলে আসে এবং এই সাম্রাজ্যের রাজধানী থানেশ্বর থেকে কনৌজে নিয়ে আসে। অর্থাৎ হর্ষবর্ধনের সময় এই বর্ধন বংশের রাজধানী ছিল কনৌজ। হর্ষবর্ধনের সময় ডাকাতদের খুবই প্রভাব ছিল এবং তার সময় মথুরা সুতি বস্ত্রের উৎপাদনের জন্য খুবই ফেমাস ছিল। ফলে হর্ষবর্ধন তার রাজনৈতিক রাজধানী কনৌজকে রেখে বাণিজ্যিক রাজধানী তৈরি করে মথুরাতে। এই যে এখানে হলো মথুরা।
তাহলে হর্ষবর্ধনের সময় রাজনৈতিক রাজধানী কনৌজ এবং বাণিজ্যিক রাজধানী মথুরা। হর্ষবর্ধনের সময় চীন থেকে একজন পর্যটক এসেছিলেন হিউয়েনসাং। হিউয়েনসাং এখানে নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছিলেন এবং পড়ার পর তিনি ওই নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে ঢুকে যান। ভারতবর্ষে তখন সবচেয়ে নিচু জাতির লোক ছিল শূদ্ররা। শূদ্রদের নর্মালি অস্পৃশ্য বলা হতো, মানে যত নোংরা কাজ সেগুলি শূদ্রদের দিয়ে করানো হতো। কিন্তু এই সময় শূদ্ররা কৃষিকাজের সাথেও জড়িত ছিল, সেই কথাই হিউয়েনসাং তার পুস্তক সিকিউকিতে লিখেছিলেন। হর্ষবর্ধনের সময় এখানে জায়গা এলাহাবাদ বা প্রয়াগরাজ। হর্ষবর্ধনের সময় এই এলাহাবাদ বা প্রয়াগরাজে প্রত্যেক 5 বছর অন্তর একটি বিশাল অনুষ্ঠান হতো, যে অনুষ্ঠানের নাম ছিল মহামোক্ষ ক্ষেত্র, অর্থাৎ বিভিন্ন কবি ও জ্ঞানী মানুষদের সেখানে সমাবেশ হতো। পরবর্তীতে গিয়ে হর্ষবর্ধন ফাহিয়েনকে এই মহামোক্ষ ক্ষেত্র অনুষ্ঠানের চিফ বা প্রধান বানিয়ে দেন। ফলে ওই সময় ব্রাহ্মণরা এই ঘটনার ঘোর বিরোধিতা করেছিলেন। এই ঘটনার পর হর্ষবর্ধন হিউয়েনসাংকে দিয়ে কনৌজে একটা বিশাল বৌদ্ধ সম্মেলনের আয়োজন করেন। বিভিন্ন ইতিহাসবিদ এটাকে পঞ্চম বৌদ্ধ সম্মেলনও বলে। এর আয়োজন করা হয়েছিল 443 খ্রিস্টাব্দে এবং এই বৌদ্ধ সম্মেলন মোটামুটি 18 দিন ধরে চলেছিল। হর্ষবর্ধন এই সাম্রাজ্য নেওয়ার পর আরো পূর্ব দিকে তার সাম্রাজ্য এবং পশ্চিম দিকে তার সাম্রাজ্য বিস্তার করেছিল। এর পাশাপাশি হর্ষবর্ধন উত্তর দিকেও তার সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিল, কিন্তু কাশ্মীর জিততে পারেনি। আর দক্ষিণ দিকেও তার সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিল, তবে দক্ষিণে সাম্রাজ্য বিস্তার করার জন্য একটি বড় বাধা ছিল। এখানে নর্মদা নদী, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, তাপ্তি নদী, এগুলি পার করা খুবই কঠিন ছিল। তবে হর্ষবর্ধন নর্মদা নদী এবং তাপ্তি নদী, বিন্ধ্য পর্বত এগুলি পার করে দক্ষিণ দিকে আসতে চেয়েছিলেন। তখন এই দক্ষিণ দিকে কর্ণাটক এরিয়াতে বাতাপি বা বাদামি চালুক্য বংশের রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী উত্তর দিকে এসে এই নর্মদা নদীর পাশে হর্ষবর্ধনের সাথে লড়াই করে হর্ষবর্ধনকে হারিয়ে দেয়, অর্থাৎ হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হয়ে যায়। আবার অন্যদিকে দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনের খুব প্রশংসাও করতেন। হর্ষবর্ধন যেহেতু এই বিশাল সাম্রাজ্যের অধিকারী এবং খুবই যোগ্য একজন শাসক ছিলেন, তাই দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ ও উত্তরাপথের প্রভু এই দুটি উপাধি দিয়েছিলেন। হর্ষবর্ধনের দরবারে তার সভাকবি ছিলেন বাণভট্ট। বাণভট্টের লেখা দুটি বিখ্যাত পুস্তক রয়েছে, হর্ষচরিত এবং কাদম্বরী। হর্ষচরিত পুস্তকে হর্ষবর্ধনের সমস্ত বিজয় এবং তার জীবন কাহিনী সম্পর্কে লেখা। হর্ষবর্ধন নিজেও সাহিত্যে খুব পারদর্শী ছিলেন। তার লেখাও 3টি পুস্তক রয়েছে, রত্নাবলী, নাগানন্দ এবং সংস্কৃত ভাষায় লেখা প্রিয়দর্শী। সাহিত্যে হর্ষবর্ধনের এই প্রতিভার জন্য হর্ষবর্ধনকে শিলাদিত্যও বলা হয়। হর্ষবর্ধনের কোনো সন্তান ছিল না, ফলে 647 খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যুর পর এই বর্ধর বংশ ধীরে ধীরে শেষ হয়ে যায় এবং কিছুটা সময় পরে গিয়ে এই কনৌজ দখলের জন্য পশ্চিম ভারত বা গুজরাটের এই এরিয়া থেকে গুর্জর প্রতিহার বংশের রাজারা, দক্ষিণ ভারত থেকে রাষ্ট্রকূট বংশের রাজারা এবং বাংলা থেকে পাল বংশের রাজারা চলে আসে। আর গুর্জর প্রতিহার, রাষ্ট্রকূট এবং পাল বংশ এদের রাজাদের ভেতর একটি সংগ্রাম বা একটি যুদ্ধের সৃষ্টি হয়। এই যুদ্ধকেই বলা হয় ত্রিপক্ষীয় সংগ্রাম বা ত্রিশক্তি সংগ্রাম, বা বলা হয় কনৌজ ট্রায়াঙ্গেল ওয়ার। এই ত্রিপক্ষীয় সংগ্রাম চলেছিল মোটামুটি 785 খ্রিস্টাব্দ থেকে 816 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো এই হলো বর্ধন বংশ। এবার শশাঙ্ক সম্পর্কে দু একটা কথা একটু বলি। শশাঙ্ক ছিল বাংলা তথা গৌড়ের প্রথম স্বাধীন ও সার্বভৌম শাসক, আর তার আরেক নাম ছিল নরেন্দ্রগুপ্ত। বিহারের বোধগয়াতে যে বোধিবৃক্ষ ছিল, অর্থাৎ যার নিচে বসে গৌতম বুদ্ধের জ্ঞান প্রাপ্তি হয়েছিল, শশাঙ্ক সেই বোধিবৃক্ষকে ধ্বংস করে দেয়, মানে কেটে দেয় 600 খ্রিস্টাব্দে। তবে বর্তমানে বিহারের বোধগয়াতে যে বোধিবৃক্ষটি রয়েছে সেটি ওই বোধিবৃক্ষের 5ম প্রজন্ম এবং এটির বয়স প্রায় 200 বছর। এবার এই বর্ধন বংশ থেকে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো একটুখানি দেখেন। 2023 সালের WBCS প্রিলিমিনারিতে একটি প্রশ্ন এসেছিল যে হর্ষবর্ধনকে কে হারিয়েছিল। তো হর্ষবর্ধনকে হারিয়েছিল দক্ষিণের এই কর্ণাটকের বাতাপি বা বাদামি বংশের রাজা দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে হারিয়েছিল এই নর্মদা নদীর তীরে একটি যুদ্ধে। 2017 আর 2015 সালের WBCS প্রিলিমিনারিতে একটি প্রশ্ন এসেছিল যে কাদম্বরী কার লেখা। তো কাদম্বরী লিখেছিলেন বাণভট্ট। বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। 2017 সালের WBCS প্রিলিমিনারিতে আরো একটি প্রশ্ন এসেছিল যে হিউয়েনসাং কার সময় ভারতবর্ষে এসেছিলেন। তো হিউয়েনসাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়। হিউয়েনসাং নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছিলেন এবং সেখানে শিক্ষক হিসেবে থেকে যান। 2014 সালের প্রিলিমিনারি এবং এবং 2022 সালে WBCS মেন্স এ প্রশ্ন এসেছিল যে শশাঙ্ক কোন বংশের রাজা ছিল। তো
তো শশাঙ্ক ছিল বাংলার গৌড় বংশের রাজা। 2022 সালে WBCS মেন্সে একটি প্রশ্ন এসেছিল যে হর্ষচরিত কার লেখা। হর্ষচরিত লিখেছিলেন বাণভট্ট। বাণভট্ট কে ছিলেন? বাণভট্ট ওই হর্ষবর্ধনের সভাকবি। 2017 সালে WBCS মেন্সে একটি প্রশ্ন এসেছিল যে হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিল। তো হর্ষবর্ধন ছিল পুষ্যবতী বংশ বা বর্ধন বংশের রাজা। 2017 WBCS এর মেন্সে আরো একটি প্রশ্ন এসেছিল যে শূদ্রাস এজ এ ক্লাস অফ এগ্রিকালচারিস্ট, মানে শূদ্ররা কৃষকদের ক্যাটাগরিতে পড়ে, এই কথাটি কে বলেছিলেন? তো এই কথাটি বলেছিলেন হিউয়েন সাং। হিউয়েন সাং তার লেখা পুস্তক সিকিউকিতে এই বক্তব্যটি করেছিলেন।